দর্শক স্বাগত জানাচ্ছি টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজন রিদম অফ টাইমসে। গানের এই আড্ডায় আজ আমাদের সাথে আছেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ফেরদৌস ওয়াহিদ, যার গান এখনও ছুঁয়ে যায় মানুষের হৃদয়। ফেরদৌস ভাই, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ভালো, আপনাদের আমন্ত্রণে আমার ভালোই লাগছে। ছোটবেলা থেকেই গানের প্রতি আপনার ভালোবাসা ছিল, আমরা জানি। গানের শুরুটা কিভাবে হয়েছিল? গান আসলে পরিবারগতভাবে আমার বাবা মা ছিলেন, তাদের সহযোগী মনোভাব ছিল। বাবা খুব গান প্রিয় ছিল। আমার মনে আছে তখন ছুটি ছিল রবিবার। এই সময় আমাদের এখানে যারা অনেকেই চলে গেছেন, আমার বাবাও চলে গেছেন, তারা সবাই প্রতি রোববার আসতো এবং তারা গান বাজনা করতো, আমরা দেখতাম। বাড়িতেও একটা গান শেখার ব্যবস্থা ছিল, ওস্তাদরা আসতো, ওস্তাদ সাদেক আলী, ওস্তাদ সোহরাব হোসেন, আমার ওস্তাদ ছিলেন ওস্তাদ মদন মোহন। তো এইভাবে দিন চলতে থাকলো। তবে যখন আমি ক্লাস 6-এ পড়ি, সম্ভবত 6-7-এ, আমাদের বাসায় হঠাৎ দেখলাম একদিন আমার বাবার আমন্ত্রণে অনেকের সাথে বিশেষভাবে বিশেষ অতিথি হয়ে আসলেন আব্দুল আলিম সাহেব। তো একজন পীর সাহেব ছিলেন, তার আবার ভক্ত ছিলেন আব্দুল আলিম সাহেব। উনি আবার ঢাকায় আসলে আমাদের এখানে উঠতো, পীর পাগলা নাম ছিল। তো উনি খুব গান শোনার পাগল ছিলেন। তা আমি আব্দুল আলিম সাহেব প্রথম যখন আসলো, আমি গুটিসুটি হয়ে তার পাশেই বসলাম এবং ওনার গান পাশ থেকে সেই দিন থেকে যে কতবার শুনেছি, কত ঘন্টা শুনেছি, কত দিন শুনেছি, তার কোনো হিসাব নেই। সেই থেকে আব্দুল আলিম সাহেবের কণ্ঠটি আজও আমার কানে বাজে। তার কণ্ঠের রেশ, তার কণ্ঠের বিশালতা, এগুলো যত দিন যায় আমি আরও বুঝতে পারি। সেই থেকে গানের প্রতি একটা আগ্রহ জাগে এবং এই আগ্রহ আমার বাবা মার চোখে পড়ে। তারা আমাকে উৎসাহ দেয়, গান শেখার ব্যবস্থা করে দেয়। আপনাদের বেশ কয়েকজন যে বন্ধুদের সার্কেল, আপনার বেশিরভাগ বন্ধুরাই সঙ্গীত শিল্পী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সবাই সফল এবং বাংলা গানে অসাধারণ অবদান রেখে গেছেন আপনারা। ছোটবেলায় লাকিয়া খান বা ফিরোজ শাহ এবং আজম খান, আপনারা তো মোটামুটি কাছাকাছি সময়ে বেড়ে উঠেছেন সবাই, এবং বন্ধুত্বের সম্পর্ক আপনাদের। ফকির আলমগীর, শ্রদ্ধেয় ফকির আলমগীর, এনাদের কেউ আমাদের মধ্যে আর আজকে নেই। আপনি আমাদের শেষ বাতিঘর হিসেবে এখনও আমাদের সাথে সময় দিতে পারছেন। এদের সাথে পরিচয়ের গল্পটা যদি আমাদের একটু জানাতেন। লাকি ভাইয়ের সাথে প্রথম পরিচয় কবে? লাকির সাথে কিন্তু আমার ক্লাস ইনফ্যান্ট থেকে, একেবারে সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে আমরা একসঙ্গে ক্লাস 8 পর্যন্ত ছিলাম। আমি দূরে সরে গেলাম, ও থেকে গেল, ও থাকতো আরমানিটোলা, ওর পুরনো শহরে। তখন দেখতাম ওরও, আমিও গান গাইতাম, ও জানে, টুকটাক বসে বসে বন্ধুদের মহলে, বন্ধু মহলে যা হয় সেই ছোটবেলায়। তো এরপর ফিরোজ শাহের সঙ্গে যখন পড়াশোনার খাতিরে চলে আসলাম, ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে ফিরোজ শাহের সঙ্গে দেখা, তার সূত্রে আজম খান, ফকির আলমগীর, পিলু মমতাজ, এই যে তখন যে গানের বন্ধুদের সঙ্গে ওঠা বসা, এজন্য একটি বড় চমৎকার একটি অধ্যায় আমাদের চলে গেছে। এদের সবাইকে নিয়ে যদি কিছু স্মৃতির কথা আমরা জানতে চাই, বিশেষ করে লাকিয়া খানদের সাথে যদি কোনো স্পেশাল স্মৃতি। লাকির সাথে বিশেষ করে আমার একদম ছোটবেলা থেকে, ও টিফিন পিরিয়ড মানে আমরা একটু ছোট মাঠের মতো ছিল স্কুল বিল্ডিংয়ের ওদিকে, আমরা 2-3 জন বসতাম এবং লাকির সাথে, লাকি এখন খুব চুপচাপও ছিল, গল্পও করতো, একটু টুকটাক গানও করতো। তো এরকম দিন যায়। এটা লাকির। ফিরোজ শাহ ছিল চমৎকার একটি অনবদ্য একটি ব্যক্তিত্ব, যার ভিতরে মায়া মমতা থেকে শুরু করে সব কিছু কাজ করত। ও যেন ছিল মানুষের এক চরম চাওয়া না চাওয়া বন্ধু, পাওয়া না পাওয়া বন্ধু। সবার জন্যই যেন সে একদম তৈরি থাকতো সাহায্যের এবং ভালোবাসার হাত নিয়ে। আজম খান একটি অত্যন্ত, কি বলবো, দুর্লভ মনের মানুষ। আমি তার ভেতরে কখনো কোনো হিংসা দেখিনি। ফকির আলমগীর, সেও চমৎকার, আমাকে খুব পছন্দ করতো, আমাকে নিয়ে খুব লেখালেখি করতো। ফকির আলমগীরের সঙ্গে আমার হয় দেখা তখনই হয়, বন্ধুত্ব তখনই করি যখন যে যার জায়গায় মোটামুটি আমরা দাঁড়িয়ে গেছি। পিলু মমতাজ বাংলাদেশের স্বাধীনতার আগে, যদিও জিঙ্গা শিল্পী গোষ্ঠী ছিল, নাজমা জামান, শায়লা জামান, পিলু মমতাজ ছিল স্বাধীনতার পর দুর্দান্ত সাহসী, উদ্যমী একজন গায়িকা, নারী গায়িকা। তখন এই উদ্যমটা ছিল অন্যরকম। একটা গান কি শুনতে পারি কিনা সেই সময়ের কোনো একটি গান যদি আমাদের দেখি। এফ
আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সয় না। ও মনরে কিসের তোরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। আমি লাকি আকান্তের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই গানটি সে আমাকে দিয়ে প্রথম গাওয়ালো। অনেকগুলো গান আছে যেটা এমন একটা মা দেনা, ওটা আরেকজনের, কিন্তু লাকির গাওয়া, লাকির করা আমি গান গেছি মামুনিয়া, মামুনিয়া। সব আগুন যায়নি ভালো, এগুলো কিন্তু সব লাকির গান। সব আগুন যায়নি ভালো, তাই আগুন লাগলে মনে, সেই আগুন নেভে না, নেভে না। মনের না বোঝে না যে, মনের ব্যথা খোঁজে না যে, তারে মনে দেবে না, দেবে না। যে আপনার সন্তান হাবিব ওয়াহিদ, উনিও এই দেশের এখনকার খুব জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালক এবং গায়কও বটে। তার বেশ কিছু গান আসলেই অসাধারণ এবং জনপ্রিয় হয়েছে, এবং ধারণা করা যায় তারও অনেক গান আসলে টিকে যাবে, দীর্ঘকাল কালজয়ী হয়ে উঠবে। তার গান আপনার কেমন লাগে? আমাকে যদি জিজ্ঞেস করো হাবিবের কম্পোজিশন, হাবিবের ক্রিয়েশন, আমি বলবো চমৎকার। এটা আমার ছেলে বলে বলছি না। বাবা হওয়াতে একটা জিনিস আমার দেখার সুযোগ হয়েছে কাছ থেকে, ওর ক্রিয়েটিভিটির অ্যাক্টিভিটিসগুলো দেখা। ও কিন্তু কখনো কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করেনি। শুদ্ধ কথা না হলেও গান সে করবে না, এটা আমি দেখেছি। এবং আমাকে যখন সে গান গাওয়ানো শুরু করলো, আমি একটা জিনিস খেয়াল করলাম, ওর মনের মতো না হওয়া পর্যন্ত, তার লয় সুরে পারফেক্ট না হওয়া পর্যন্ত, কিছু কিছু পৃথিবীতে মানুষ আসে যারা ক্ষণজন্ম ট্যালেন্ট নিয়ে আসে, আল্লাহ তাআলা তাদের দান করে, আর কিছু মানুষ অর্জন করে। আমার কাছে মনে হচ্ছে হাবিব অর্জন করেছে তার চাইতে বেশি দান আল্লাহর মহিমাতে সে পেয়েছে। আরেকটি খুব জনপ্রিয় গান আপনার মামুনিয়া, এই গানটাও খুব জনপ্রিয়। এই গানটার গল্প যদি আমাদের একটু জানাতেন। ধরো না, মামুনিয়া 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 মামুনি মামুনিয়া, বিড়ালের ছানা তারে গান গানা, তারে 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 না, তারে সারি ভাবিয়ালি, যা খুশি গানে গা, মামুনিয়া 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 মামুনি। এই গানগুলো কাল উত্তীর্ণ হয়ে গেছে এবং কালজয়ী গান, এসব টিকে যাবে, আরো অনেক বছরই হয়তো টিকে থাকবে। আমি জানি না, আব্দুল্লাহ আবু সাইদ স্যার যখন প্রথম এমন একটা মাদানের গানটা শুনলো, উনি মনে আছে আমার তিনবার শুনলো। কোনো একটা কারণেই গানটা আমি নিয়েছি, স্যারের সঙ্গে আমার শর্ত ছিল এটা চালাতে হবে। ও বললো তোমার গান তো চলবেই, এটা তোমার চিন্তা করতে হবে না। ওটা ছিল বিটিভির প্রথম লিপসিং করা গান। বলে আমি তোমাকে বলে দিচ্ছি আব্দুল্লাহ আবু সাইদ, কি স্যার, তুমি আজ থেকে 20 বছর পরেও দেখবি গানটি আজকের মতো সমান জনপ্রিয় থাকবে। সেই 20 বছর চলে 30-40 বছর পেরিয়ে আজকে 50-এর কোঠায় একইভাবে গানটি। আমার আর কি দরকার? আরেকটি গানের সাথে আমি যতদূর জানি, যদিও এটা হ্যাপি আখান্দ গেয়েছিলেন, পাহাড়ি ঝর্ণা একটি গান, এটার লিরিকে আপনার অবদান আছে আমরা যতদূর প্রথম জানি। 3 লাইন। আচ্ছা, এইটা শুনতে থাকা। এটা একদিন আমার ড্রয়িং রুমে বসে লাকি আসছে, এমনি গল্প করতে আসছে, তো আমার গিটার ছিল, কয় দেখ গিটারটা বাজে, তো বাজে জি 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 গানটা করছে। আমি বললাম লাকি তো সুরটা তো সুন্দর, দে একটা কথা দে। এই তখন পাহাড়ি ঝর্ণা আসলো, দুটো কি তিনটা লাইন এটাও রেখেছিল। এটা নিয়ে আমার কোনো উচ্চবাচ্চাও নেই, কেন আমার 3টে লাইনের জন্য সেটা নিয়ে আর
অবশ্যই, কিন্তু গানটা শুরুটাই তো হয়ে গেছে, তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্ণা, কিছু তো জানে না, খুব কিছু তো মানে না, লাকি, অথচ লাকি কিছু- ইজ এ মাল্টি ট্যালেন্ট। অবশ্যই এত সুন্দর একটা গান, আর আপনাদের এই সময়টাই আসলে স্নিগ্ধ গানগুলো, যেগুলো আসলে মানুষের হৃদয়কে এখনো অবগাহন করায়, এখনো স্নিগ্ধ করে তোলে। কিন্তু মাঝে মাঝে আমার খুব অবাক লাগে, দুঃখ লাগে, তারা এখনো জানে না অরিজিনাল গানটা 77-এ আমার প্রকাশ পেয়েছিল। লাকি এখন আমাকে দিয়ে গেছে 1977, সেই রেকর্ড কভার এখনো তো আছে সেইগুলো। ওখানে লাকির নাম দেওয়া, নুরুল হুদা সাহেবের নাম দেওয়া, আমার গায়কি লম্বা সেই চুলার একটা ছবি দেওয়া। তো আমার কথা হলো, এটা আমার ভাগ্য ছিল, লাকি আমাকে দিয়ে গাইয়েছে। গান তো আপনি গেয়েছেন, সিনেমা বানিয়েছেন, কাজ করেছেন, ভিডিও নিয়ে কাজ করেছেন, ভিজুয়াল নিয়ে কাজ করেছেন, ড্রামা, ডকু, নানান কিছু নিয়ে আপনি কাজ করে গেছেন বিভিন্ন সময়। গান থেকে আসলে মানে গান থেকে আসলে নির্দেশক হয়ে ওঠা বা নির্মাতা হয়ে ওঠার আগ্রহটা কেন জন্মেছিল? সবচেয়ে বড় কি, আমার গানও কিন্তু আমি একান্ত শখের বসে থেকে এসেছি। নাহলে আমার জীবনে প্রথম 7-8টি গান তো আমার প্রডিউস করা। তখন টিফিন পয়সা জমিয়ে জমিয়ে, তখন অনেক কম ছিল। যেমন আমার আর আজমের প্রথম যে রেকর্ডিংটা হয়, ওটা ছিল মাত্র 252 টাকা শিফট সেই সময়, খাওয়া দাওয়া নিয়ে 350 টাকার খরচে অনেক কিছু। তো এই যে প্রথমে গানগুলো করা 74 থেকে নিজের প্রোডাকশানে, এগুলো তো কখনো বলা হয় না, বলার প্রয়োজনও হয়নি। আজকে বলছে, তখন তো আমাকে কেউ দিয়ে গাওয়াতো না, তারা আমার ট্যালেন্টকে দেখতে পেলো তাই গাওয়াচ্ছে। যদি ওই দিন আমি স্টুডিওতে না থাকতাম, আলম ভাই ছিল তত্ত্বাবধানে, আমি আর আজম যখন প্রথম রেকর্ডিং করি, ফিরোজ সাহেব তখন পুরো দেখাশোনার মধ্যে ছিল, ওই দিন যদি আমি না গাইতাম, আলম ভাই তো হয়তো আমার গান শুনতো না। উনি দিন শেষে আমাকে ডাকলো, উনি রেকর্ডিং আমার গলাটা দেখলো, বললো, এই তোমার গলা তো ফিল্মিক গলা, তুমি গান গাবে ছবিতে। আমি কোনো উত্তর দিতে পারিনি, আমি কি বলবো। তখনকার দিনে প্লেব্যাক গাওয়া মানে নিজেকে মনে করতে হবে যে তুমি গায়ক হলে মাত্র। সেই এই পর্যায়ে দেখা হতো প্লেব্যাক সিঙ্গারকে। এইটা আলম ভাই বলছেন, আমার পরম গুরু যিনি, আজকে তাকে স্মরণ না করে আমার কিছু সুযোগ হয় না গানের কিছু করার। সেই আলম ভাই যখন বলল, উনি তো আজকে আমাকে প্লেব্যাক সিঙ্গার তৈরি করলো, তো এটা কি কম পাওয়া? আসলে আপনার ওই সময় যে আপনাদের পূর্বজ যারা ছিলেন, আলম খান বা এরকম অসংখ্য, খানাতুর রহমান, মেলোডি কিং, খানাতা যেমন একটা অবিস্মরণীয় একজন সঙ্গীত ব্যক্তিত্ব। নিঃসন্দেহে আমাদের এই সময়টা আসলে অসাধারণ একটি সময় ছিল জীবনের আসলে। ভার্সেটাইল ট্যালেন্ট ছিল তখন। যেটা ব্যাপারটা হোক কি, এখন যেমন এআই যুগে যেটা হয়, সব কিছু সহজ হয়েছে, সবাই আসতে পারে, যারা শ্রোতা তাদের কানও সহজ হয়ে গেছে, তাদের কানও আর কষ্ট করে গান শুনতে চায় না, সহজলভ্য হয়ে গেছে। আর তখন সব কিছু ছিল একটি ব্রেন থেকে আসা, অনেকভাবে তৈরি হওয়া, অনেকভাবে চিন্তা শক্তি কাজ করতো। হাবিবও যখন প্রথম গান করে, তখন তো তার এই সুযোগটা কাজে লাগিয়েছিল, একটা মাথার থেকে সৃষ্টি বার হওয়া এবং প্লে করা, তো দারুণ ব্যাপার ছিল। এখন ইজি হয়ে গেছে, কিন্তু তার মানে এই না আমাকে হতাশ হতে হবে। দেখা যাক এটা কোথায় শেষ পর্যন্ত থেকে কোথায় দেখা যাক। অবশ্যই অবশ্যই, ইতিহাস তো বাঁকে বাঁকে তার বদল ঘটে এবং ফিরে ফিরে আসে, ইতিহাস বলা হয়, বিবর্তন হতে থাকে। আমরা জানি আপনি গান করেছেন, ফিল্ম করেছেন, ডকুমেন্টারি করেছেন, অনেক কিছুই করেছেন, এবং সেই সাথে সাথে প্রচুর প্রেমও করেছেন। প্রেম করেছি, তবে মানুষের সাথে আর প্রচুর করি। এই যে শখ, ক্যামেরা, গানের জন্য হারমোনিয়াম, গিটার, সেই তারপরে তার মাইক্রোফোন, এইগুলোর প্রেমে এত মশগুল ছিলাম যে সৃষ্টিশীল। আমি যখন প্রথম ডিরেক্টরস অ্যাসোসিয়েশনে ইন্টারভিউ দিতে গেলাম, নাম লেখাতে হয়, বললো যে আপনি তো, আমরা জানি আপনি একজন সঙ্গীত শিল্পী, এই ডিরেকশনে কেন আসলেন? তো আমি একটা উত্তর দিয়েছিলাম যে সৃষ্টির উন্মেষায়। তারা মনে হয় এই উত্তরে খুশি হয়েছিল, এবং পরবর্তীতে দেখলাম আমার হয়ে গেছে, একটা ছবিও করলাম, টেলিফিল্ম করেছি 3-4টা, ডকুমেন্টারি করেছি, বিজ্ঞাপন বেশ কয়েকটা, বিভিন্ন স্তরে কাজ করে যে অভিজ্ঞতাটা হয়েছে আজকে তো বলতে পারি। দেখলাম সৃষ্টি জগতে যেহেতু এসছি, গানের সাথে সাথে আরও জগৎগুলো দেখলাম, ভালোই লাগে। প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটি মায়া, মমতা, বন্ধুত্ব, উৎসবের ভাব থাকে, আমার কাছে ভালো লাগে। সেই সাথে বন্ধুত্বের জায়গা থেকে কখনো কখনো প্রেমের জায়গাতেও চলে যায়, যেটা আপনার ক্ষেত্রে বলা হয়, আপনি কৌশলে এড়িয়ে গেলেন বস বিষয়টি। নারীদের সাথে যে সম্পর্ক সঙ্গীত শিল্পীদের, আমি যেটা জানতে চাচ্ছি বস, ছোট্ট করে এটা বলবো, নারী সংস্পর্শে
আমি মানসিকভাবে এসেছি। কেন, এটা তো খুব স্বাভাবিক, তাই না? নর আর নারীর এই সংস্পর্শ, এটা তো যুগে যুগের। তো আমি একটি ঘটনা বলবো। সেখানে একটি বিয়ে বাড়িতে গেলাম। এখানে যখন আমাকে খেতে ডাকলো, পাশ দিয়ে যাচ্ছি, 8-10টা মেয়ে ছিল বোধহয়। তো ওরা দেখলাম তখন তো আর সেলফির এসব কিছু নাই, মোবাইল ক্যামেরাই নাই, সরি এসবই নাই। তো ওরা এগিয়ে আসলো, অটোগ্রাফ নিচ্ছে। তো ওরা একটি মেয়ে আমি দেখলাম দূরে দাঁড়িয়ে আছে। তো ওরা বলছে, এই আয়, অটোগ্রাফ নিবি না? ও মেয়েটা যেটা করলো, এটা করলো। আমি চুপ করে রইলাম। আমি হাসিনি, দেখতে দিই, মনে মনে যেটা হলো হাসলাম একটু। তারপরে চলে আসলাম। আসার পরে খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। পরদিন, একদিন পরে ছিল সম্ভবত বউ ভাত বা একটা কিছু তো হবেই। তো ওখানেও গান হবে, ওখানেই গান হচ্ছে, যাচ্ছি। তো গান হচ্ছে, হঠাৎ দেখি ওই মেয়েটা থার্ড রোতে বসা, সেম গার্ল, থার্ড রোতে বসা। সে দেখি এক নজরে চেয়ে আছে, গান শুনছে। প্রথম গানটা শেষ হওয়ার পরই মেয়েটা হেঁটে চলে আসে আমার কাছে, বলে, আমার জন্য একটি গান গাবেন? বললো, হ্যাঁ বলেন। আমি তো মনে মনে সেই সব মনে পড়ছে। বললো, ওগো তুমি যে আমার, এই গানটি করে। তখন সুপার ডুপার হিট গান। আমি বললাম, বাহ, ভালোই তো। সেই কলাটার থেকে শুরু করে তারপরে গানটা গাইলাম। যাওয়ার সময় উনি ওনার টেলিফোন নাম্বারটা আমাকে লিখে দিল। তখন তো ডিজিটাল না, অ্যানালগ ফোন। কালো ফোনগুলা। এবং আমার নাম্বারটা চাইলো। কিছু লেখেন নাই, বললাম আমি কিভাবে দিব, কাজ করলাম নেই। বলে, আপনি শুধু বলেন, আমার মুখস্থ থাকবে। 4টা ডিজিট ছিল তখন। তো দিলাম। পরের দিন ফোন, বললো, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, এবং আপনি আর কারোর সাথে বন্ধুত্ব করতে পারবেন না। আপনার সঙ্গে আপনার গল্প করা, আপনাকে সময় দেওয়া, আমি সব রাজি, কিন্তু বন্ধুত্ব আমার সাথেই করতে হবে। আমিও হাসলাম। এরপরে 2-4 বার দেখা হয়েছে, কথা হয়েছে। কালের চক্রে সে তার জায়গায় চলে বেশি দিন হয়ে গেছে নিশ্চয়ই। আমি ক্যানাডায় থাকতাম, আবার চলে গেলাম। এরকম ঘটনা আছে। আর ক্যানাডায় নাগরিকত্ব পেয়ে গিয়েছিলেন, কানাডার নাগরিক ছিলেন, এবং সেখানে একটি হয়তো এখন অনেকেই দেখি আমরা, অনেক শিল্পীরাও, প্রতিষ্ঠিত শিল্পী, তারা আমেরিকায় চলে যাচ্ছেন, কেউ ট্যাক্সি চালাচ্ছেন, কেউ পেট্রোল পাম্পে কাজ করছেন, কানাডায় থাকছেন। আর আপনি কানাডার লিগ্যাল নাগরিক হয়ে সেখান থেকে চলে আসলেন দেশে, কেন? কারণ হলো আমার সঙ্গীতের প্রতি ভালোবাসা, জেনুইন মিউজিক লাভার ছিলাম। আর তখনই বাংলাদেশি এত কম ছিল যে কোনো সংগঠন করে গান গাওয়ার সুযোগ ছিল না তখন। তো এখন তো ঘরে ঘরে বাঙালি। তো এখন যারা আছে তারা সত্যি সৌভাগ্যবান, ভালো আছে, কাজ করছে। তবে যেটা হয় কি, যখন যারা প্রবাসে যায় তারা তো নিজের তাগিদেই যায়, জীবনের তাগিদে যায়, গান হয়তো শোনে, কিন্তু বাংলাদেশের মতো কি আর হয়? এখানে যেমন রেকর্ডিং হচ্ছে, প্রজেকশন হচ্ছে, ভিডিও হচ্ছে, এতটা তো এখানে হয় না। চলে, তাদের দিন চলে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এখনও আছে না, যেমন, না, আমার দেশে এখন, ক্যানাডায় এখন সেকেন্ড বাংলাদেশ হয়ে গেছে, জনগণে বাংলা ভাষাভাষীতে অনেক কিছুতে। সেটি হয়তো কোনো এক সময় আসবে। এখন যারা আছে তারাও হয়তো ভালোই আছে। অনেক শিল্পী এখন ওখানে থাকে, নর্থ আমেরিকায় থাকে। সেটাই বলছি, অনেকেই থাকছেন। তখন আমার গানের প্রতি ভালোবাসাটা এতই প্রকট ছিল, স্বাধীনতার পর আমাকে আর কেউ ধরে রাখতে পারেনি, আমি একদম চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো, এবং তারপর আপনার একটি গান শুনতে শুনতেই আজকের আয়োজন শেষ করব। রিদম অফ টাইমসে এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন টাইমস অফ বাংলাদেশের। আমি একটু কথা বলতে চাই দর্শকের সঙ্গে। দর্শক, আপনারা যারা আছেন, আপনারা হলো একজন শিল্পীর মেরুদণ্ড। আজকে সৌরর এই উপস্থাপনায় কথায় কথায় অনেক গল্পে অনেক কিছু বেরিয়ে এলো, জীবনের অনেক স্মৃতি, ভালো মন্দ, বিজ্ঞানের আজকে পথ চলা, কষ্টের সময় গান গাওয়া, কষ্ট করে শিল্পী হওয়া, সব মিলে জীবনে অনেক স্মৃতি বয়ে আজকে অনেক কথা বললাম। জানি না আপনাদের কেমন লাগলো বা কেমন লেগেছে।
যদি ভালো লেগে থাকে এটি সৌরর জন্য একটি ভালো সময়। আমি খুব আনন্দ ঘন সময় কাটালাম। আপনাদের থেকে একটি জিনিসই চাওয়ার আছে, আর তো কিছু চাওয়ার থাকতে পারে না। আপনাদের দোয়া এবং ভালোবাসা, এই বন্ধুসুলভ ভাবটা সবসময় চাই। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবি যে মায়ের সঙ্গে